গণঅভ্যুত্থান বলা, বিপ্লব বলা, কি হবে না হবে, মানে এখনো এক বছর পরে সেই প্রশ্নগুলো থাকছে কেন? আসলে এই প্রশ্ন কেন তুলতেছেন আমি জানি না। আমি আপনাকে বলি শুনেন, এই বছরের 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র হয়েছে, একটা হয়েছে, জুলাই ঘোষণাপত্র পড়ছে না, ওই যে বৃষ্টির স্নাত টিপ টিপ বৃষ্টির মধ্যে সংসদ ভবনের সামনে। হ্যাঁ, আমি আপনাকে ওইটার 20 নম্বর এটা পড়ে শোনাই। যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে, এখন শুনেন, সাংবিধানিকভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। কিভাবে গঠন করা হয়? সাংবিধানিকভাবে। ক্লিয়ার কথাটা বুঝতে পারছেন? সাংবিধানিকভাবে একটা সরকার গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের নিয়ে মতামত নিয়ে। কাজেই এই ডক্টর ইউনূসের সরকার ভেরি মাচ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এর মধ্যে আর কোনো আলাপ করার চেষ্টা করেন না। পুরা এই ঘোষণাপত্র পড়েন, 5 বার পড়েন, বিপ্লব শব্দটা এখানে নাই। আবেগ দিয়ে বিপ্লব প্রতিষ্ঠার চেষ্টা করেন না। এখন মূল কথাটা হলো কি শুনেন, আসলে যদি আমাকে বলতে বলেন, আমি বলবো এটা আসলে একটা জগা খিচুড়ি সরকার, জাস্ট জগা খিচুড়ি সরকার। সরকার গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে। গঠন করার পর তারা একের পর এক সংবিধান লঙ্ঘন করছে, একের পর এক করছে। যে জিনিসটা এটা তারা ভুল করছে একটা। এখানে অনেক জ্ঞানী লোক ছিল, তো ওই যে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট বলে না, ঘটনা হচ্ছে এখানে আর কি। জ্ঞানী লোকের সমাহার হয়েছে। কিছু লোক আছে জ্ঞানী, বেশি জ্ঞানী, আবার কিছু লোক আছে কিছুই বুঝে না, তারা মিলে এটা বানাইছে আর কি। যারা কিছুই বুঝে না তারাও আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। উচিত ছিল কি প্রথমে দায়িত্ব নিয়েই এই সংবিধানটাকে হয় স্থগিত করে দেওয়া অথবা বাতিল করে দেওয়া। সেটা কেন হলো না আপনার কি মনে হয়? আগে তো বললাম ভাই, অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো কি রাজনৈতিক দল এর কোনো ভূমিকা রাখে নাই? না, রেখেছে। আমরা তো গণমাধ্যমে দেখেছি রেখেছে। মাসুদ কামাল ভাই, আচ্ছা ঠিক আছে, উনি তো আপনি তো মাঝে মাঝে থামাচ্ছেন, আমি আপনাকে উল্টা বলি, কোথায় রাখছে ভূমিকা বলেন? না, আমরা তো দেখেছি যে কোথায় রাখছে। তখন 5 আগস্টে বিভিন্ন জায়গায় যে মিটিং হয়েছে, সেখান থেকে বলা হয়েছে তখন সরকার গঠন করার কথা বলা হয়েছে, সেখান থেকে না করা হয়েছে। আমরা তো এসেছে খবরগুলো, নিশ্চয়ই আপনি দেখেছেন। ওরা কি করবে? ওদেরকে কি সংবিধান রাখা যাবে কি যাবে না প্রশ্ন কেউ করছে? না, কিন্তু রাজনৈতিক দলগুলো তখন যারা ছিল তাদের তো একটা মতামতের ব্যাপার ছিল কিনা? তারা মতামত দিচ্ছে যে আপনি এটা গভর্নমেন্ট করেন। এখন গভর্নমেন্ট করার সময় গভর্নমেন্ট যারা করবে তাদের তো বুঝতে হবে আমরা কিভাবে গভর্নমেন্টটা করব। তারা তো বুঝতে হবে। তারা সুপ্রিম কোর্টের নিয়ে তারা একটা সাংবিধানিক সরকার করছে, করার পরে তাদের মধ্যে আবার কেউ কেউ আছে তারা সংবিধান মানবে না, তারা সংবিধান মানে না। এই সংবিধান অনেক ক্ষেত্রে তারা মানে না। তারা সংবিধানের অনুযায়ী শপথ দিছে, শপথ দিয়ে সংবিধান মানে না। এদের বিরুদ্ধে কিছু হয় নাই, কারণ তারা ক্ষমতা আছে। শুনেন, আমি আপনাকে বলি, আপনি যখন একটা প্রশ্ন করেন ওই প্রশ্নের উত্তর 30 সেকেন্ডে হয় না। প্রশ্নের উত্তর মিনিমাম 2 মিনিট লাগে। 2 মিনিট আপনি কোনো আওয়াজ করবেন না। 2 মিনিট আপনি ঘুরে যান, স্টপ দেন, তারপর আলাপ করেন। আমি যেটা বলি আপনাকে, আপনি বলেন, আপনি প্রশ্নকে বলেন। না, আমি আপনার 2 মিনিট প্রশ্ন উত্তর জানবো। দর্শক তার আগে ছোট বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পরে কথা বলছিলাম ভোটের মেরুনি। আমরা ছিলাম মাসুদ কামাল ভাই আপনার কাছে। মাসুদ, আপনি একটি বিষয়ে কথা বলছিলেন, তার সঙ্গে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই। আমরা এতদিন শুনতাম জামাতকে বলা হতো পাকিস্তানপন্থী দল, পাকিস্তানের তারা এজেন্ডা বাস্তবায়ন করে, নানান সময় কথা অনেক অভিযোগ করে এসছে এটি। আজকে আমরা দেখলাম একটি গণমাধ্যমে সংবাদ এসছে যে জামাত এই মুহূর্তে পিআরের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। দু একজন যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে, মানে বিষয়টি আসলে কি? শুনেন ভাই, আগে কথাটা যে লোক বলতো, এখন কি সে লোকটি বলতেছে? অনেকটা বলেন আপনি। এখন জামাত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে? জামাত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে, ভারতের তো জামাতের কি নিজস্ব এজেন্ডা থাকতে পারে না? জামাতেরও তো একটা ভাই, পার্টির ভাই, তার এজেন্ডা নাই, তাকে তার এজেন্ডা বাস্তবায়ন করতে দেন। মানে আমাদের একটা স্বভাব হয়ে গেছে চট করে আরেকটা দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য বলা হয়ে থাকে ও বা ভারতে। যেমন এটা খুব কমন একটা, কিন্তু আগে এই গভর্নমেন্ট এসে বলছে যে আগের গভর্নমেন্ট ভারতের সঙ্গে অনেক গোলামি চুক্তি করছে, তো একটা চুক্তি বাতিল করতেন ভাই, আসার পরে করছে কোনো বাতিল কয় নাই। তো এগুলোই জানেন, এগুলো পলিটিক্স, এগুলো রাজনীতি। পারা যায় না, ঠিক আছে ভাই, পারা যায় না, পারার চেষ্টা করছেন।
চেষ্টাটা আমাকে দেখান না ভাই। ইন্টারন্যাশনাল প্র্যাকটিসটা না না না, আপনি অনেক কিছু পারা যায়, পারা যাবে না, কেন পারার চেষ্টা করছেন আপনি চেষ্টাও করেন নাই। এগুলো হলো জানেন কি, বলার জন্য বলা, বলে আরাম পাওয়া যায়। আমি বলে দিলাম আপনার মুখে দালাল, আমাকে তো অনেক লোক বলে। একসময় বলতো আমাকে যে আমি নাকি বিএনপির দালাল, পরে বলতো আমি আওয়ামী লীগের দালাল, আবার পরে এখন ইদানিং বলে আমি নাকি জামাতের দালাল, মাল্টি পার্টি দালাল। হ্যাঁ এখন আমি জামাত, আমি মনে করি যে আমি সবারই যখন দালাল, তাহলে মনে হয় আমি ঠিক আছি, এটা মাঝে মাঝে মনে হয়। কাজে এটা ওই বলতে দেন, এটা বলা বলে কেন। ব্যাপারটা হলো কি, জামাতের রাজনীতিতে আমার বিবেচনায় চেঞ্জ আসতেছে, এবং কোনো একটা পলিটিক্যাল পার্টির পলিটিক্সে চেঞ্জ আসাটাই স্বাভাবিক। সময় চেঞ্জ হয় না, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয় না, মানুষের সামনের দিকে যাবে না। আমি কিন্তু জামাতের বর্তমান পলিটিক্সটাকে আমি কিন্তু দেখে কিন্তু আমি হ্যাপি। আমার কাছে মনে হয় তারা চেঞ্জ করতেছে তাদের পলিটিক্স, এবং সেই পলিটিক্সটা চেঞ্জ কিন্তু অনেক রকম হয়, একটা নেগেটিভ হয়, একটা পজিটিভ হয়। আমি মনে করি তাদের পলিটিক্স সামনের দিকে যাচ্ছে। আমি এই পার্টিতে খুবই আশাবাদী, আমার পাশে বসে আছে বলে এই জন্য বলতেছি না, কিন্তু আসলে আমি আশাবাদী। যে রেজাল্ট এই যে এখন বলা হচ্ছে এখন আবার কবেন যে জামাতের দালাল, না এই যে বলা হচ্ছে দেয়নি আমার, জামাত জিজ্ঞেস করতে ভারতের দিয়েছে এজেন্ডা কিনা? বাস্তবায়ন করছে, এটি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপনি নিশ্চয়ই দেখেছেন। আমরা জিগায় এটি কেন বলা হচ্ছে আবার এখন পাকিস্তান বাদ দিয়ে আপনাদেরকে, যে আমরা ভারত একই কথা কয়। আজকের আলোচনা জমে উঠছে। আমি প্রথম বলবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়দিন আগে যে ইলেকশন হয়েছে, সেখানে সর্বপ্রথম সাদেক কাইয়ুমকে কিন্তু মেঘমাল্লা বসু সে বলছে যে সে হলো পাকিস্তান। জি ঠিক আছে, তো সাদেক কাইয়ুম ডাকসুর ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। কামাল ভাই যেটা বলছে, কে কি বললো ইট ডাজেন্ট ম্যাটার, ইন ফ্যাক্ট আপনি কি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমাদের যে এই যে বিভিন্ন ট্র্যাগের রাজনীতি, যে কেউ চাইনিজপন্থী, কেউ ইন্ডিয়ানপন্থী, কেউ, কিন্তু এখানে এই কথাটা সবচেয়ে বেশি বিগত দিনের যেই 15 বছর যে ফ্যাসিবাদের সরকার রাজত্ব করেছে, এই ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কেন? একদিকে তারা লম্বা সময় আমাদের সকল অধিকার কেড়ে নিয়ে একটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজটা করেছে। এবং আপনি দেখেন যে সেখানে আপনার ইলেকশনের সময় ইন্ডিয়া থেকে লোক এসে বলতো আমাদের ইলেকশনটা কিভাবে হবে, জি এইভাবে করছে। আর সর্বশেষ এই জায়গাটা তারা করছে কিরকম, আজ জিনিস মানে যারা 15 বছর এখানে লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, গুম করেছে, আমাদের গুম হলে পাওয়া যেত ইন্ডিয়া। আবার এখানে কি হয়েছে, যিনি এই সকল অপরাধের নায়ক তাকে কিন্তু তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আপনি দেখেন বাংলাদেশ এখন মৌলবাদী রাষ্ট্র, 5 আগস্ট নাকি আমাদের এখানে জঙ্গিরা রাষ্ট্র দখল করেছে। এই যে কথাগুলো, এই জায়গাগুলোর কারণে ইন্ডিয়ার জায়গাটা এখানে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং আমি মনে করি, আমরা এখন মনে করি যে এই বিপ্লব পরবর্তী আসলে কেউই কোনো দেশে মূলত এই কথা বরং বাংলাদেশের মাধ্যমে আওয়ামী লীগ কি পুনর্বাসন করতে চান। আমি আপনাকে একটু বলি, সব জায়গায় নেগেটিভ না, আমরা পজিটিভ দেখতে চাই। আজকে রিপন ভাইরা তো এখানে আছেন, আমাদের অনেক সিনিয়র। ঢাকা বিশ্ববিদ্যালয় জাকসু ইলেকশন বা যেগুলো হচ্ছে, এইরকম মারামারি ছাড়া এরকম সহনশীলতার রাজনীতি বাংলাদেশের 54 বছরে আমরা দেখিনি। আমরা দেখি নাই যে এখানে এই যে একসাথে বসে ডান বাম আমরা সবাই মিলে আলিম উলামা ঐক্যমত্য কমিশনে লম্বা সময় ধরে আলোচনা করে আমাদের সহনশীলতার জায়গা তৈরি হচ্ছে। বিএনপি কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে, কোনো জায়গায় আমরা বলছি আমরা একমত না, হতেই পারে, এটাই তো ডেমোক্রেসির বিউটি। কিন্তু আগে তো হতো যে আপনি ভিন্নমত পোষণ করছেন, আপনাকে আমি গেট থেকে বের হলে গুম করে ফেলবো, আপনাকে জেলে দিয়ে দেবো, আপনাকে দুদক দিয়ে তদন্ত করাবো যে আপনি এত লম্বা কথা কীভাবে বলতেন। সুতরাং পরিবর্তন যে আসেনি আমি সেটা বলবো, অনেক ক্ষেত্রে হয়তো আসেনি, প্রত্যাশিত জায়গায় আসেনি। আর যেহেতু এটা রাজনৈতিক সরকার না, তাহলে সেটা আপনি একসাথে সব পাবেন না, কিন্তু অর্থনৈতিক সহনশীলতার জায়গা বলে সেটা। আপনারা যে পিআর পদ্ধতি চাচ্ছেন, এই পিআর এর মাধ্যমে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, এটা বিএনপি থেকে অভিযোগ আছে। বিএনপির অভিযোগ আমরা পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন করতে চাই, কোনো দলকেও না, কোনো ব্যক্তিকেও না। দেখুন এই যে ছোট ছোট দলগুলো এতিমের মতো সবসময় ঘুরতে থাকে অন্যদের পেছনে, আজকে যদি পিআর পদ্ধতি হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কিন্তু সংসদে যাওয়ার সুযোগ পাবে। এবং এখন এখানে আসেন, আপনি হয়তো মনে করছেন যে 1%-এর 3 জন, তাহলে 1% সে যে কোনো লোক ম্যানেজ করে ফেলবে হোয়াট এভার কান্ট্রি ওয়াইড। আপনি তাহলে 5%-এ যান, পৃথিবীর অনেক জায়গায় 5% আছে। আপনি বলেন যে বাংলাদেশে আরও কঠিন করে দেবেন, যে আমি 7%, 8% ছাড়া হবে। সুতরাং আপনি ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার। আগে কিন্তু কেয়ারটেকার সরকার তো বাংলাদেশ জামাত ইসলামী এটা ব্রেন চাইল্ডহুড, এটা যখন আসছিল তখন বিএনপি বলছে না যে এটা পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।
নেগলেক্ট করা হয়েছে, কিন্তু এখন সেটা জাতীয় ইস্যু, সাংবিধানিক ইস্যু। আর পিআর পদ্ধতিতে ভাই তো আমরা নিয়ে আসিনি, এটা পৃথিবীর জি, জায়গাগুলোতে আছে। আছে। সুতরাং আমরা মনে করি আমরা পিআরের কথা বলছি বলেই আমরা খুব অ্যাগ্রেসিভ, আর অন্যরা এটাকে খুব সিরিয়াসলি অপোজ করবেন, এটা না হয়ে বরং সহনশীলতার রাজনীতিতে আমরা আলাপ আলোচনা করে একটা জায়গায় আমরা যেতে পারি। আর রিপন ভাই, বিএনপি মহাসচিব বলেছেন যে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে। কবে? হ্যাঁ, বেশ কয়েকবার বলেছে। কবে? আপনি মনে হয় গণমাধ্যম দেখেন না, আমার ধারণা। আমি মাধ্যম দেখি, গণ দেখি না। না না, খুব এটা বলছে। এটি ফ্রিকোয়েন্টলি বলেছে, কয়েকবারই এটা বলেছে। প্রথম আলোতে আপনি এসছে। আপনি একটু পত্রপত্রিকা পড়লে দেখার কথা, যদি আপনি প্রথম পড়ে আলোতে থাকেন না, আমি জানতে যদি আপনি চাচ্ছি, কবে জানতেন না, তাহলে হয়তো আপনি আপনার নাও পড়তে পারেন। আপনার অনুষ্ঠানটা কত বছর পরে হচ্ছে, কত মাস পরে হচ্ছে? প্রত্যেক দিনই হয় আমাদের এটি। তাহলে এই প্রশ্নটা আজকে কেন? এই কথার কথা না, উনি যে আমাদের আসতেই পারে প্রশ্ন। আমি না, সেটি কেন, আমি সেটি এটা বলছি। আমি সেটি বলছি কেন, আমি সেটি বক্কর সাহেব প্রশ্ন এটা করতে দেন বলে- রিপন ভাই, না, প্রশ্ন উনি করতেই বলেছেন, হবে। আমি জানি, কিন্তু বলেছেন রিপন ভাই, তাও- প্রশ্নটা করতে দেন একটু। দাঁড়ান, বলেছেন উনি তাও বোধহয় মাস দেড়েক আগে। হ্যাঁ। কিন্তু উনি আজকে ওনার মনে হলো, জি, আর আমার মনে হতেই পারে। ওনার মনে, আপনাকে দাঁড়ান, ভাই, আমার তো আজকে আমার মতো বিএনপির কেউ না কেউ থাকে, আজকে ওনার মনে হলো যে মানে এই রিপন ভাই, মানে এটা আপনি বলতে কি এর হবে। উত্তর দিতে অপারক কিনা? আমি না, আমার না, প্রশ্ন, না। তাহলে আমি প্রশ্ন করি একটু। আমারও প্রশ্নের উত্তর দেওয়াটা অপরাধ আমি প্রশ্ন কিনা করি সেটা জানতে করি চাই। একটু। করেন। আমার যে প্রশ্ন, আপনি দক্ষিণ আমার পন্থার ব্যতীত উত্থান হবেন হয়েছে না। বলেছে, তিনি বলেছেন। আমার প্রশ্ন ছিল, এই যে দক্ষিণ পন্থার উত্থান তিনি বলেছেন, মানে ফিল হয় কিনা যে মাঠে আওয়ামী লীগ নাই বা জাতীয় পার্টি নেই, এই ফিল থেকে বলা কিনা? যেহেতু এখন আমি ওনার ফিলিংসটা কেমনে বলবো? আপনি তো বিএনপির একজন। স্টেথোস্কোপ কি লাগায় আমি ওনার কি মানে ইয়ে করছি, দেখছি। না রিপন ভাই, আমরা বুঝি কি, I'm not a doctor. আমরা বুঝি কি, একজন একটি দলের মুখপাত্র যখন কথা বলে, এটি দলের কথা। তাহলে আপনি একটা আপনি কাজ যদি করেন মানে না, তার পার্সোনাল আপনি একটা মতামত বলেন, আপনি সেটা একটা- বলে দিতে আপনি পারেন একটা আপনি। কাজ করেন। I think he speaks every day. জি। He speaks every day. You can ask your reporter to explain this question. তাকে এক্সপ্লেন করতে বলেন। তার প্রশ্নটা যদি আপনি আমাকে মানে বলেন, আমি তো আজকে একটি মিডিয়াতে আমি আবার এইভাবে ব্যাখ্যা দিলাম, বললাম, যখন আমি ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচন নিয়ে ফলাফল দেখে তিনি যখন বিরূপ মন্তব্য করলেন, মৌলবাদের উত্থানের কথা বললেন, তখন তো আমি স্ট্রংলি ক্রিটিসাইজ করেছি যে তুমি যেই দেশটির মানে প্রধানমন্ত্রী মানে মোদির তুমি প্রতিনিধি অথবা বড় কর্মকর্তা হিসেবে তুমি তোমার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করো, তোমার রাষ্ট্রটা যখন একটা মৌলবাদী দল দ্বারা পরিচালিত হয় সেইটার দিকে তোমার নজর নাই। বাংলাদেশের মৌলবাদী উত্থান ঘটছে একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ফলাফল দেখে, অথবা ডক্টর বা শশী থারুরের যে স্টেটমেন্ট, তার যে লেখা, সেটাকে তো আমি কন্ডেম করেছি। খুব কন্টেম্পোরারি পিরিয়ডে বিং এন অ্যাঙ্কর, আমি আপনাকে মানে আপনার জায়গায় আপনাকে জ্ঞান দেওয়ার কোনো রাইট আমার নাই, বাট আমার একটা পর্যবেক্ষণ আছে। পর্যবেক্ষণ এই কারণে আছে যে আমি রাজনীতির বাইরে আমি নিজেও একজন সম্পাদকও। তো সেই হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে আপনি কন্টেম্পোরারি ইস্যুতে যখন আপনি আলোচনাগুলো করছেন, বাংলাদেশের দক্ষিণপন্থার উদ্বেগ উৎকণ্ঠা, এটা যদি জনগণ, যদি আমার বক্তব্য হলো যে জনগণ যদি দক্ষিণ কেন, যদি উত্তরপন্থা কোনটা রে ভাই? উত্তর পাড়া বলে আবার। উত্তর পাড়াও, আচ্ছা। তো পন্থা নিয়ে বল, বাংলাদেশের জনগণ যদি উত্তরপন্থাকেও সমর্থন করে, আপনার কিছু করার আছে? না, আমারও তো সেই প্রশ্নই ছিল। না, আমি তো বিং এ ডেমোক্র্যাট, আমি তো উইল অফ দ্য পিপল, আমি তো মানুষের যে তার স্বাধীন মত প্রকাশ এবং তার যে ইচ্ছার প্রকাশটাকে আমি রেসপেক্ট করি। খুবই ভালো। একজন মানুষ তো আমাকে অপছন্দ করতে পারে, জি, করতেই পারে, নাকি করতে পারে না? অবশ্যই অবশ্যই। কিন্তু আমি যদি এইভাবে বলি, বাংলাদেশের জনগণ তারা টোটাল প্রক্রিয়াটি কিভাবে দেখছে, বাংলাদেশের বিপদের জায়গাটা কোনটা, সম্ভাবনার জায়গাটা কোনটা, আমরা কত বিপদের মধ্যে দিয়ে হাঁটছি। যেমন আমার ক্রিটিসিজম তাদের ব্যাপারে, আমার যে ক্রিটিসিজম, হি ইজ মাই জেল পার্টনার, উই লিভ টুগেদার মিনস আমরা একদিন একসাথে আমরা বহুদিন জেলে ছিলাম। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে কি যে আমরা তো আমাদের কমন ইস্যুতেই তো আমরা জেলে ছিলাম একটা স্বৈরাচার হটানোর আন্দোলনে। এখন ওনাদের ছাত্র সংগঠন, ইয়েস এটা ঠিক যে মানে আমি তাকে সাজেস্ট করব যে এর পরবর্তী নির্বাচনগুলোতে, কারণ এটা নিয়ে একটা ক্রিটিসিজম আছে যে যেমন জাতীয়তাবাদী ছাত্রদল সরাসরি নিজের সংগঠনের পরিচয় দিয়ে নির্বাচন করছে, তারাও তাদের সংগঠনের পরিচয় দিয়ে নির্বাচন করতে পারে, হয়তো ভবিষ্যতে করবেও, সেটা ডিফারেন্ট ইস্যু। এখন যদি স্টুডেন্টরা যদি তার সংগঠনকে যদি চয়েস করে অ্যাজ ছাত্র শিবির, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট না, অ্যাজ শিবির, ফাইন,
You should accept it. We should accept it. Yes, students are accepting their politics, but their candidates. তো এটা নিয়ে আপনার তো হাহুতাশ করার কিছু নেই। আমি তাই মনে করি হাহুতাশ করার কিছু নেই। আপনার মহাসচিব কেন হাহুতাশ করছে তাহলে? কেন হাহুতাশ করলেন? আপনার জন্য। কেন? সেটা তো আমি বলতে পারবো না। তার মানে এটি তার ব্যক্তিগত বক্তব্য, দলীয় বক্তব্য না, রাইট? উনি তো ব্যক্তিগত দিচ্ছেন, আমার এটা তো আমার। আমি আবারও একটু মনে করিয়ে দিই, একজন দলের মুখপাত্র কথা বলে এটা আমরা মনে করি যে দলীয় দলের বক্তব্য, ব্যক্তি বক্তব্য আমরা সেটাই কিন্তু মনে করি। আবারও মনে করিয়ে দিই আপনাকে, আপনার বক্তব্য মানে সিটি গ্রুপের বক্তব্য না। না অবশ্যই না, আচরণটা সিটি গ্রুপের আচরণ, কিন্তু দলের বক্তব্যটা মুখপাত্র না, সে দলীয় আচরণটা কিন্তু সিটি গ্রুপের আচরণ না। না অবশ্যই না, ঠিক আছে। কিন্তু যখন দলের সে মুখপাত্র মহাসচিব, এই দলের বক্তব্য নয়। লুক তিনি একজন মানুষও, তাহলে ধরো তার ব্যক্তিগত মতামত, আমরা সেটাই বলছিলাম। তিনি কারুর বাবা, তিনি কারুর ভাই, তিনি কারোর স্বামী। জি জি রিপন ভাই, না আমরা সুতরাং একটা মানুষের বহু পরিচয় থাকে। একদমই ক্লিয়ার। আমার দল এটা স্টেটমেন্ট আকারে এই পর্যবেক্ষণটা দিয়েছে। জি মাসুদ কল একটু আপনার কাছে যেতে চাই। লোক আবার আমি যখন পার্টির মুখপাত্র ছিলাম, এই পার্টির দীর্ঘ সময় মুখপাত্র, একদমই তখন আমি দায়িত্ব নিয়ে যে কথা বলেছি, আই ওয়াজ অ্যাসাইন্ড বাই মাই পার্টি, সেটা অবশ্যই দলের কথা ছিল। আবার এখন আমি যে কথাগুলো বলছি, আজকে যে কথাগুলো এখন অ্যাসাইন্ড হলো তিনি, আমরা যে কথা বলছিলাম। মাসুদ একটু জানতে চাচ্ছিলাম, এই যে জাকসু নির্বাচনের বিষয়ে আমরা দেখলাম, আমরা সামনে আরো চাকসু আছে, এটি যদিও আলাপ নিশ্চয় যে করেছেন, আজকে সামগ্রিক যে পরিবেশ দেখছি আমরা, জামাত আমিরের সাথে ব্যবসায়ী নেতৃত্ব সংগঠনের নেতারা গিয়ে দেখা করে আসলেন, মানে এটি কি এই জাকসুর একটা ঢেউ কিনা, এবং এই ঢেউটা পুরো দেশের প্রান্তিক পর্যায়ে আগামী ভোটে কত দূর যেতে পারে আপনার কি ধারণা? আমি সেটা জানবো মাসুদ ভাই। আবার একটু ছোট একটা বিরতি নিয়ে আসি, দর্শক আপনার সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ভোটের মেরুনে, আমরা ছিলাম মাসুদ ভাই আপনার কাছে জানতে ছিলাম যে খুবই একটি কমন প্রশ্ন গত কয়েকদিন ধরেই চলছে, সেটির সঙ্গে আমরা দেখলাম যে গত পরশু রাতে যুক্ত হয়েছে জামাত আমিরের সঙ্গে ব্যবসায়ীর শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেখা করে এসছে। এটি আসলে সে ঢেউ কিনার জাকসু এবং এটি কোন পর্যন্ত যেতে পারে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি এই দুই জায়গায় দুইটা নির্বাচন হয়েছে, এবং নির্বাচনটা এমন একটা সময় হয়েছে যখন নাকি দেশের মানুষও জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এবং এই দুই নির্বাচনে যে ফল হয়েছে কোনো সন্দেহ নাই এই ফল ঢেউ, একটা বড় ধরনের ঢেউ, এবং এই ঢেউয়ের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু প্রভাব বিভিন্ন জায়গায় পড়া শুরু করেছে। এটা যারা প্রধান, যার ক্ষমতা আসার জন্য খুব প্ল্যান করতেছে, যার ক্ষমতা এসেই গেছে ভাবতেছিল বিএনপি, তাদের মধ্যেও প্রভাব বিস্তার করছেন। যারা জামাত ইসলামে রাজনীতি করেন তাদের মধ্যেও প্রভাব বিস্তার করছে, এবং ব্যবসায়ী যারা বাংলাদেশে, আমি মনে করি দেশের সবচেয়ে যে চরিত্রহীন যে গোষ্ঠী, রাইট, এদের মধ্যে চরিত্রহীন কিন্তু আর হয় না একদম। হ্যাঁ, এরা যেখানে মানে সুবিধা দেখে ওখানে যাওয়ার চেষ্টা করে। তারাও এখন থেকে দেখতেছে যে জামাত তো তাহলে একটা পাওয়ারফুল পার্টি হয়ে গেছে, তাহলে আগে লাইন দেয়, কে আগে লাইন দিবে, এই একটা কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে আর কি। দেখেন রাষ্ট্র ইলেকশনের পরে দেখবেন আরও লাইন লম্বা হয়ে গেছে, আসবে, সবাই এখন আসতে থাকবে, এবং অনেকে ভাবতে থাকবে তাহলে এতদিন এনসিপির পিছনে যে ইনভেস্টগুলি করলাম কি একটা অপচয় হয়ে গেল, কারণ ওই অপচয়গুলি ফিরে আনার চেষ্টা করবে তারা। এরা কিন্তু আবার আওয়ামী লীগের সময় কিন্তু কেউ মরণেও তুমি, জীবনেও তুমি, মরণেও তুমি, এগুলোই বলছে কিন্তু, বলে এখন ওরাই আবার দেখবে এদিকে আসবে, এদের কোনো ক্যারেক্টার নাই। এবং ইন্টারেস্টিং হলো পলিটিক্যাল পার্টিগুলোরও কিন্তু এদেরকে দরকার, নাহলে তো তার টাকা পাবো কই, কারণ টাকা পাইলে তো কিছু পকেটে ভরে, কিছু সারে, একটা ভাব আছে না একটা, এইগুলি সব কিছু আছে, যে কারণে এটা খুব একটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশের পলিটিক্সে, এটা স্বাভাবিক ঘটনা। তো দেখা যাক এখন আমাদের জামাতের আমির ওইটাতে ভুলে কিনা দেখি। আমার প্রশ্ন ছিল প্রান্তিক পর্যায়ে ভোটারদের পর্যায়ে কতটুকু পৌঁছাতে পারে? ভোটারদের পর্যায়ে খুব একটা হয় নাই, সেটি জানতে হয় নাই কেন আমি বলি আপনাকে, সাধারণ মানুষ কিন্তু ভাই ওইটা দেখে সে সিদ্ধান্ত নেয় না, সে সিদ্ধান্ত নেয় তার এখানে কি হচ্ছে, তার এখানে মনে করেন প্রত্যন্ত অঞ্চল, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ওখানে যে লোকগুলো আছে তারা তো দেখতেছে যে বিএনপি কি করতেছে, জামাত কি করতেছে, ওইটা দেখেই তারা সিদ্ধান্ত নেবে। এই কারণেই দেখবেন আপনি এই দেশের এক এক জেলায় কিন্তু এক এক রকম ফল হবে, সব জায়গায় এক ফল হবে না, কারণ যে জায়গায় যে দেখবে যে আমার এখানে জামাতের নেতাটা বেশি সুবিধার না, সে জামাতের দিকে যাবে না। আবার যেখানে দেখবে এখানে বিএনপির লিডার খুব ডিস্টার্ব করতেছে, সে বিএনপির দিকে যাবে না। মানে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু তার এলাকা নিয়ে চিন্তা করে যে আমি কাকে ভোট দিলে অথবা কে নির্বাচিত হলে আমার সুবিধা হবে, আমার ফ্যামিলির সুবিধা হবে, আমার এলাকার মানুষের সুবিধা, তারা কিন্তু ওইভাবে দেখে। জি জি রাজল ভাই, একটু জানতে চাইছিলাম যে
অনেকেই বলে থাকেন, মাসুদ ভাই শুরু দিকেই বলছিলেন যে আপনারা মধ্যে একটি বিএনপিকে একটু চাপে রাখতে চাচ্ছেন, সেই রাখবার জন্যই এই কর্মসূচিগুলোর দিকে যাচ্ছেন, যুগপৎ আন্দোলন যাচ্ছেন, যেখানে আমরা দেখলাম যে এনসিপি শুরুর দিকে থাকার কথা ছিল, তারাও সরে গেলেন। আমরা দেখেছি এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তারাও আপনাদের সঙ্গে আপাতত আমরা দেখছি না, প্রত্যক্ষভাবে দেখছি না, অন্যান্য বেশ কয়েকটি ইসলামিক দল রয়েছে। আপনাদের চাওয়া আসলে মূলত কি, মানে এই চাপ দিয়ে কি শুধু উচ্চকক্ষটা আদায় করে নেয়া, এমন কোনো বিষয়? না, আমরা তো আন্দোলন করতেছি, সুতরাং কোনটা দিয়ে কোনটা হবে সেটা টাইম বলছে। আমরা বিএনপিকে চাপে রাখতে চাচ্ছি না, আমরা সরকারকে চাপে রাখতে চাচ্ছি। আমরা এর মধ্য দিয়ে আমাদের যে দাবি আমরা সেটি আদায় করতে চাই, কারণ লেভেল প্লেইং ফিল্ডটা তো বিএনপি চাচ্ছে না। না, আমি বলতেছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার দায়িত্ব, অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব, বিচারের দায়িত্ব, তারপরে ফ্যাসিবাদের দোসর, জাতীয় পার্টি 14 দলকে নিষিদ্ধ করবার দায়িত্ব, এগুলো তো বিএনপি না। হ্যাঁ, বিএনপি কোনো কোনো ব্যাপারে হয়তো তারা, আপনারা যেগুলো চাচ্ছেন এগুলো বিএনপি একটাও চায় না। বিএনপি 14 দল নিষিদ্ধ চায় না, বিএনপি জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে কিনা সেটা জাতি জানে। সুতরাং আমরা এই জায়গায় ডিবেট করতে চাই না। আমরা চেয়েছে বলেছে নির্বাহী আদেশে না, বিচারিক প্রক্রিয়া। আমরা এটা চাচ্ছি যেটা, সেটি হচ্ছে যে আমাদের যে দাবিগুলো, আমি আজকে অফলাইনে রিপন ভাইকে বলতেছিলাম যে আমাদের প্রধানতম দাবি হচ্ছে যে ফেব্রুয়ারির যে নির্বাচন সেটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবার লক্ষ্যে এই দাবিগুলো। আমরা মনে করছি যে কালো টাকার সরাসরি বন্ধ হতে হলে এই পদ্ধতি, পিয়ার পদ্ধতি ইজ বেটার ওয়ে। আমরা এই দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি। কিন্তু এখানে আপনাকে একটা জিনিস খুব আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে দেখুন, বাংলাদেশের যেই জুলাই বিপ্লবের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ কিন্তু কিছুটা পরিবর্তনের জায়গাটা প্রত্যাশা করেছিল, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা সেটি দেখতে পাই। আর এই দেখতে না পাওয়ার কারণে 100% শিক্ষিতদের একটা জায়গা, অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম যে বিপ্লবটা প্রথম কাতারে থেকে তৈরি করেছে, ভূমিকা রেখেছে, আমরা সাথে ছিলাম, ভূমিকা রেখেছি। সুতরাং সেই জায়গায় কিন্তু ডাকসু আর জাকসু এটা কিন্তু তার বিরাট একটা সিমটম, এবং তারা তাদের মতটা দিয়েছে। আজকে সাদেক কাইম যে এত হাজার ভোট পেয়েছে, এগুলো সব শিবির না। এখানে ছাত্ররা তাদের কি প্রত্যাশা করে রাজনৈতিক দলের কাছে, দেশের রাজনীতিতে কি পরিবর্তন তারা প্রত্যাশা করে, সেটির একটা সিমটম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটি আমি আজকেও বলি, এই দেয়ালের না, আপনি অবশ্যই ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, এটা পাচ্ছে অক্সফোর্ড। আপনি আবারও যদি, সেদিনও আমি এক বিএনপি আমার এক ভাইয়ের সাথে টকশোতে, উনি বলছে আপনাদেরকে ছাত্রলীগ ভোট দিয়েছে। আমি বলছি যদি আপনি এটা তাহলে দ্বিতীয়বার বলেন, অর্থাৎ ভালো করে যেন সবাই শুনে। কারণ এই জন্যে শুনতে হবে, এই রাজাকারের বাচ্চা বলে কিন্তু শেখ হাসিনাকে পালাই যেতে হয়েছে। এই যে 15,000 ছাত্ররা সাদেক কাইমদেরকে ভোট দিয়েছে, এটা শিবির না সব। তাহলে এদেরকে যদি আপনি ছাত্রলীগ বানান, তাহলে ওই দলের বিরুদ্ধে কিন্তু তারা আবার যাবে। আমাদের নতুন প্রজন্ম কিন্তু এখন আর ওই মেনে নেয়ার যে জায়গাটা, অর্থাৎ আপনি দমিয়ে দেওয়ার জায়গাটা, এটা কিন্তু এটা নেবেন। সুতরাং সেই জায়গা থেকে সে লেসনটা রাজনৈতিক দল আমি মনে করি সবারই নেওয়া উচিত, এবং আমাদেরও নেওয়া উচিত। জি, রিপন ভাই, এই যে আমরা যেটি বলছিলাম যে একটি জামাত চাপ দেওয়ার জন্য এই কর্মসূচিগুলো দিচ্ছে, উত্তর দিয়েছেন, আমি জানতে চাচ্ছি বিএনপি চাপ ফিল করছে কিনা। উনি তো বলেছেন ওনারা চাপ দিচ্ছেন না, তা আমি কেন ফিল করতে যাব? যিনি বলছেন উনি চাপ দিচ্ছেন না, আমি আপনার কথা কি মানে ফিল করবো নাকি? আপনি ফিল করতে পারেন না, কিন্তু অনেকেই তো বলছে। না, সেটা তার ব্যাপার, সমস্যাটা তার, সমস্যাটা আপনার, সমস্যাটা তো বিএনপির না। উনি বলতেছেন যে আমরা বিএনপিকে চাপ দেবো, কারণ বিএনপি নট ইন দ্য গভর্নমেন্ট। উনি দাবি যাই কিছু করতে চান, তো বিএনপি তো সেটা মানে করার জায়গায় না। কিন্তু তারা যে দাবিগুলো করছে, দাবিগুলো বিএনপির, এটা বিএনপি সব বিএনপিগুলো চাচ্ছে না, একটাও যেগুলো চাচ্ছে সেগুলো করছে। খুবই স্বাভাবিক, আমরা যেটা চাচ্ছি সেটাকে তারা চাচ্ছে না, চাচ্ছে না, এই জন্য তারা কর্মসূচি দিয়েছে। তো যেহেতু আমার চাওয়ার সাথে তার চাওয়ার মিল নাই, তার অবস্থা তো আমার দলই তারা করতেন, মিল নাই দেখেই তো কর্মসূচি। হ্যাঁ, তাহলে তারা আমার দল করতেন, হ্যাঁ, অথবা আমি তাদের দল করতাম। তা আমার ভিন্ন দল করার প্রয়োজন আসলো কেন? আমার তো নিজস্ব রাজনীতি আছে, আমার ভোটারদের, আমার সাপোর্টারদের তো আমার নিজস্ব একটা রাজনীতি আছে। তা আমি তো আমার রাজনীতি পারসিউ করব, তাই না? আমি তো, এবং উনি ওনার রাজনীতি পারসিউ করবেন। ইট ইজ দ্য পিপুল, জনগণের দায়িত্ব, তারা যেটা ভালো মনে করবেন তারা সেটা গ্রহণ করবেন। সেজন্য তো জনগণের কাছে যেতে হয়, নির্বাচনটা তো সেই কারণে।
জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয় তো জনগণের কাছে তো সেই কারণে যেতে হবে। হ্যাঁ, যে যাওয়ার আগের যে প্রক্রিয়াগুলো সেগুলো নিয়ে এই দাবি দাওয়াগুলো, এই আচ্ছা, আন্দোলন, সেটা এই যুগপৎ আন্দোলন সেটা চলছে। সেটা সেটা কোনো রাজনৈতিক দল বলবেন যে আমি ইসলামী প্রজাতন্ত্র করব, কোনো রাজনৈতিক বলবে আমি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র করব, পিয়ার কেউ চাই। বলবে আমি উত্তর করব, কেউ বলবে পেয়ার কারণে তো ডরনা কিয়া হয়, তো কেউ ডরাবে না বলবে, এগুলো তো বলতেই পারে, সেটা আলাদা, যার যার ইস্যু। ইট ইজ দ্য পিপল, তারা দেখবেন। এবং বাংলাদেশের সাথে কোনটা মিলে কোনটা মিলে না এগুলো দেখার বিষয় হচ্ছে। একটা জিনিস ফান্ডামেন্টালি মনে রাখতে হবে আমাদের সবাইকে, সেটা হচ্ছে যে আজকে আমরা যে অর্জনটা করেছি, ওই যে বাংলাদেশেও যে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন, আপনাদের তো মানে অনেক মানে খুব কি আছে যেটা জানতে চাচ্ছিলাম আর কি যে সব ব্যবসার ওখানে মানে ঝেঁকে পড়েছেন। হ্যাঁ, তো এটা কি ইজ ইট নিউ? আরে শেখ হাসিনার ওরা তো পালসই বোঝে না রাজনীতির। শেখ হাসিনার পতনের 2 দিন 3 দিন আগে কেউ তো আমৃত্যু শেখ হাসিনার থাকতে চাইছে। তো আমার একটা আমার পরিচিত এক লোক ছিল, তো স্বাধীনতার পরে ওই লোক ওই মানে 73 কি একটা অর্ডারে, প্রেসিডেন্টের অর্ডারে তার চাকরি চলে গেছিল। তুমি তখন বেকার মানুষ, সিভিল সার্ভিসে চাকরি করছে, সিএসপি টিএসপি ছিলেন বোধহয়। তো এই মানে এক গ্রুপ অফ পিপল বলতো যে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। তো তারপর তো 75 সালে 15 শেখ মুজিবের সরকার পতন হয়ে গেছে। তো ওই পোলাপানগুলির দেখছে, মহল্লার পোলাপান যারা বলতো আছে না, কিছু পোলাপান সব মানে যায়, তো দেখেন আর পোলাপানের স্লোগান দেয় না, বলছে এই বঙ্গবন্ধু এখন কবরে তোমরা কেন উপরে, বঙ্গবন্ধু এখন কবরে তোমরা কেন উপরে, যে বলছিল বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, এখন তোমরা কেন উপরে। এখন কথা হচ্ছে দাঁড়ান, এখন কথা হচ্ছে ওই ব্যবসায়ীরা যাদের কথা শুনে আপনি বিহল হয়ে গেছেন আনন্দে, যে সব মানে দেখা করে আসলো। আপনার জন্য দুঃসংবাদটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই লোকগুলোর কোনো অ্যাসেসমেন্ট নাই। ওই লোকগুলো অ্যাসেসমেন্ট থাকলে তারা শেখ হাসিনার জন্য গলা কাঁপিয়ে ভাষণ দিত না। ওই লোকগুলো যে অ্যাসেসমেন্ট থাকতো, ওই ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা যে শেখ হাসিনার পায়ের কাছে ঢেলে আসতো না। ওরা জনগণের লুটেরাদের আবার কোনো পালস বোঝার কিছু আছে নাকি? ওরা সব দিকে ব্যালেন্স করে, একটা ব্যালেন্সের ব্যাপার। রাজনীতি করার কাজটা আপনি রাজনীতি করেন, মানে অর্থাৎ আমাদের আরেকটু 5 সেকেন্ড 72 সালে ডাকসুতে যারা জিতেছিল, রাকসুতে যারা জিতেছিল, মোজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টি, মুজাফফরনগর নাই, 73 নাই। সুতরাং জাকসু রাকসু, আমি ডাকসু ইলেকশন ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম, এখন পর্যন্ত পার্লামেন্টে সিঁড়িতেই পা দিতে পারি না। আর বাংলাদেশে জিএসভিপি যারা হইছে কোনো প্রভাব নাই বলছিল ভাই, জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব নেই।